কেমন আছেন সবাই? আজকে 21শে জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ। আমি জার্মানির উলবাগ থেকে আজকে জার্মানির গ্রীষ্মের তৃতীয় দিনে আপনাদের সামনে একটি কবিতা পড়ব। আমার প্রথম কাব্যগ্রন্থ কাক কাকা থেকে। আশ্চর্য সুন্দর বিকেলে দক্ষিণে। কিরকম আশ্চর্য সুন্দর স্নিগ্ধ এই বিকেলে, কিছু না ভেবে অনায়াসেই হেঁটে যায় বাঁশের সাঁকোর পরে দক্ষিণে। মাতাল আমেজে ডান গাল ছুঁয়ে যায় ছিড়ছিড়ে হাওয়ার জলের প্রতিবিম্ব। অজান্তেই হেলে যাওয়া মোহনীয় সূর্য ভালোবেসে আন মনে ছুঁয়ে যায় এই সব জীর্ণ ছাউনির গোলপাতা ঘরের সারি। নতুনভাবে বেঁচে থাকার আশায় ছোট ছোট পৃথিবীগুলো নিয়ে আমাদের কল্পনার শেষ নেই জেনেও মাঝে মাঝে পারস্পরিক তুলনাগুলো কিরকম অবশ করে দেয়। তারপরও খেজুর গাছের নতুন ফুল দেখে আমরাই নতুন কল্পনার জাল বিছাই। কিছু পাওয়া না পাওয়া বেঁচে থাকার দিনগুলোতে ইচ্ছা করেই আমরা রহস্য ভেদ করতে চাই না। নিরপরাধ জলে কবুতরদের খেলা দেখে নৌকায় ভেসে যায় দিগন্তে। কাশফুল সঙ্গী হয় আমাদের। এই সব খাওয়া না খাওয়া জীবনের গল্প আমরা ভুলে যাই নতুনভাবে বেঁচে থাকার প্রত্যয়ে। এই কবিতাটা নিরালাতে বসে লেখা, খুলনা, 20 শ্রাবণ 1417, ইংরেজি 4/8/2010। সেই সব সময়ে রমণীদের একান্ত অনুগত না থেকে সে বেরিয়ে পড়েছিল পথে। পৃথিবী যখন মানুষের বসবাসের অনুপযুক্ত হলো, তখন সে নিজের ছায়াকে সঙ্গী করে সাপের কুটিল গতির ন্যায় আকৃতি বিশিষ্ট পথে মায়া মমতা ছিন্ন করে হেঁটেছিল বহুদূর। নিজেকে ছাড়িয়ে যাওয়ার আশায় সে জলও স্পর্শ করেনি, কারণ সে জলে ছিল বিষ। যে গরম হাওয়া বইছিল তাতে অন্তত বাতাস বাতাস গন্ধ ছিল। তাই সে যখন আঁকশি মতন কোনো ফাঁদে নিজেকে আবিষ্কার করেছিল, তখন সে মৃত্যুর মতো অহেতুক বিষয়ের চিন্তা করেনি। এক লোমশ হাত তাকে আপদমস্তক আঁকড়িয়ে শান্তি লাভের আশায় ছুড়ে দিয়েছিল সূর্যের দিকে। তবু সে দমনি একটুও, কারণ সে বুঝেছিল তাকে সেসব মানায় না। সূর্যের কাছে যাবার পথে সে মাঠে মরা ধান গাছ দেখেছিল, দেখেছিল ইঁদুর, দেখেছিল শকুন, আর যা দেখে সে বেশি আশ্চর্য হয়েছিল তা হলো মানুষের নিজের হাতে রেখে যাওয়া পাপের স্বাক্ষর। উপর থেকে এসব পাপেদের শরীর জ্বলজ্বলে দেখাচ্ছিল। তার পূর্বপুরুষদের কৃতকর্ম দেখে সে মরার আগে একবার আত্মহত্যা করতে চেয়েছিল। এই ভাবনা শেষ হওয়ার আগেই সে সূর্যের কাছে পৌঁছে গিয়েছিল। সূর্যের সঙ্গে পৃথিবী রক্ষা সম্পর্কিত জরুরি বৈঠক শেষে সে সূর্যের চারদিকটা একবার ভালো করে ঘুরে দেখেছিল। কোথাও কোনো ফসল ছিল না, সুখের বিষয় সেখানে কোনো পাপও ছিল না। তাই সে যখন নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে সূর্য ত্যাগ করেছিল, তখনও রক্ত, মাংস, হাড় প্রভৃতি সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। সে শুধু অনুভব করেছিল সে ছড়িয়ে পড়ছে সকল মরা ফসলের মাঠে, সকল মৃতপ্রায় ব্যক্তির শরীরে, বাতাসে, জলে। না, সে এবার কোনো বিষ পায়নি জলে। এই বাতাস তাকে দিয়েছিল শান্তি এবং এখনো দিয়ে যাচ্ছে পরম মমতায়। এই কবিতাটাও খুলনাতে বসে লেখা, নিরালা, ইংরেজি তারিখ মে মাসের 8 তারিখে, দুঃখিত, আগস্ট মাসের 5 তারিখে 2010। ধন্যবাদ।
আমার প্রথম কাব্যগ্রন্থ কাক কাকা থেকে পর্যায়ক্রমে কবিতাগুলো পড়ার চেষ্টা করছি। এই কাব্যগ্রন্থটি 2018 সালে প্রকাশিত হয় মহান 21শে বইমেলায়। আমার প্রথম বই। 1999 সালে প্রথম কবিতা আমি লিখেছিলাম। এরপরে অনেক কবিতা জমে গিয়েছিল, তার প্রেক্ষিতেই প্রথম বই বের করা হয়েছিল। আমার প্রথম কাব্যগ্রন্থ আমি উৎসর্গ করেছিলাম আমার মা এবং বাবাকে, শ্রীমতী ঠাকুরদাসী সমাদ্দার এবং পিতা অমূল্য রতন সমাদ্দার শ্রীচরণে সুখ। আমি এখন আমার এই বইয়ের ভূমিকা লিখেছিলাম, সেটা একটু পড়ে সবাইকে শোনাবো। কাক কাকা অথবা ময়ূর নদীর তীরের কবিতা। পড়া শুরুর আগে একটু বলে নিই, আসলে আমি বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে ময়ূর নদীর তীরে ইত্যাদি বাড়িতে ভাড়া নিয়ে থাকতাম, একদম নদীর কূলে। তো ওই সময়টা ছিল একটা অন্যরকম সময়। সেই সময়ের কিছু স্মৃতি কথা এই বইতে উঠে এসেছে। আমি ভূমিকা নিজেই লিখেছিলাম, নিজের বইয়ের ভূমিকা নিজেই লিখেছিলাম। পড়ি। একজন কবির জীবনের কিছু সময় থাকে যখন সে বাতাসের মধ্যে ধুলির একটা কণা হয়ে উঠতে পারে। সময়ের প্রতিটি অনুভূতি থাকে, প্রতি মুহূর্তে ভাবিয়ে তোলে। একটা ঘোরের মুহূর্ত থাকে সর্বদা, সকালে বিকালে অথবা সন্ধ্যার নারিকেল পাতা ওড়ার সময়ও। সেই সময়গুলোতে কবি থাকে ভর শূন্য। চারপাশের সব উপাদান তার কাছে তখন আপনজন। সেটা হতে পারে মানুষ, হতে পারে বাঁশের সাঁকো অথবা কদবেল গাছ। অর্থাৎ জৈব অজৈব সব বিষয়ের মধ্যে কবি ঢুকতে পারে, বুঝতে পারে তাদের মনের কথা। সেই কথাগুলো যখন কবিতায় আসে তখন কবিতার পাতায় অক্ষরের বদলে একগুচ্ছ জোনাকি পোকা, চাঁদের আলো অথবা তাদের মুখ ভেসে ওঠে। এই ভেসে ওঠার কাল সবসময় স্থায়ী হয় না। কবি জীবন অবশ্যই প্রাকৃতিক। আমি মনে করি কবি মানে প্রকৃতি যা ধারণ করে, যা ভাঙে, যা গড়ে। চাঁদ যেমন ওঠে আবার ডুবে যায়, কবিও একবার উঠে আসে অনেক উপরে, যেখানে কবিতা বাদে আর কিছুই থাকে না। সেখানে নেশার মতো কবিতা কবিকে খায়। খেয়ে খেয়ে যখন সমাপ্ত হয় সকল দেয়া নেয়া, তখন কবি আর মানুষ থাকে না। তখন সে আর কোনো প্রাণী নয়, কোনো বস্তু নয়। তখন সে এক কাল্পনিক সত্তা, যা অনুভব করা যায় কিন্তু ধরা যায় না, বাধা যায় না, অথবা সাধনা করে যে কোনো সময় সেই কবিত্ব অর্জনও করা যায় না। তার মানে কি কবিতা সময়ের ফের? কখন আসবে ভেবে তার জন্য বসে থাকতে হবে বছরের পর বছর? না, সেই সময় মাঝে মাঝে আসে। সেই সময় এসেছিল আমার জীবনে 2010 সালের আগস্ট মাসে। তখন আমি থাকতাম ময়ূর নদীর পাড়ে। এই বইয়ের সব কবিতা ওই এক মাসেই লেখা। সেই সময় চারপাশের সমস্ত পাখি, সকল ছিন্নমূল শিশু, সকল চাঁদসাপ জানতে চেয়েছে আমার জীবনের মানে। এত প্রশ্ন যে উদয় হয় তাদের মনে, এসব প্রশ্নের উত্তর সবসময় মেলে না। এখন শুধু মনে হয় ওই সময়ে কিছু উত্তর এসেছিল আমার কাছে বিকেলের বাতাস হয়ে, সন্ধ্যার তারা হয়ে, যখন আমি জেগে অথবা ঘুমিয়ে থাকতাম কবিতার মধ্যে। মনে পড়ে রাতের পর রাত, দিনের পর দিন, সবকিছুর অর্থ কিভাবে আমি বের করতাম। সেই অর্থগুলো একদিন কবিতার পাণ্ডুলিপি হবে ভাবিনি। সময়টা আজ থেকে এখন মানে এটা যে সময় লেখা তখন তো 7 বছর, এখন সময়টা আজ থেকে 10 বছর আগে, যখন এই গ্রন্থের কবিতাগুলো আমি লিখছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত ছায়াবৃত্তি স্কুলের সাথে জড়িত সকলের ভালোবাসায় তখন ধন্য হয়েছি। এই গ্রন্থের মধ্যে এই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকদের ছায়া পাওয়া যাবে। তাদের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি উঠে এসেছে কবিতায়। অনেকের নাম কবিতায় উল্লেখ করে স্মরণ করে এনেছি। এছাড়া আরও অনেকের কাছে কবিতার ঋণ আছে, যাদের সবার নাম কবিতার শেষে উল্লেখ করা সম্ভব হয়নি, কিন্তু তারা থাকলো মনের কোণে।
পরিশেষে বলতে চাই, এই কবিতার বই বের না হলে বাংলা সাহিত্যের হয়তো কোনো ক্ষতি হতো না, তবু এই কাব্যগ্রন্থের সাহিত্যমান বিচার করবে পাঠকগণই। তাই এসব না ভেবেই চেয়েছি পাঠকের হাতে আরেকটা নতুন বই যাক, যে বইয়ের কবিতার মধ্যে পাঠকগণ খুঁজে পাক নিজেদের, খুঁজে পাক প্রিয় সময়ে ফেরার আকুতি, খুঁজে পাক নিজের একটা পৃথিবী, যে পৃথিবীর স্বপ্ন নিয়ে আমাদের রোজ ঘুম। উড়ে উড়ে যায়, উড়ে উড়ে চলে যায় তার বুকের ভেতর অতল গহীনে, আনমনে চলে যায় তার ঘুমের ভেতর ছেঁড়া ছেঁড়া স্বপ্নে। উড়ে উড়ে চলে যায় তার জ্যেষ্ঠী বসা মূর্তি ধরা দেয়ালে, অবেলায় চলে যায় তার পরিপাট শুনশান ভাবনায়, কখনো জ্যোৎস্না হয়ে কোদালে মেঘ হয়ে। উড়ে উড়ে চলে যায় তার আবছায়া জানালায়, শ্রাবণের বৃষ্টি হয়ে ফসলের বার্তা নিয়ে আবছায়া ভাবনায়। স্মৃতি রোমন্থন করা সন্ধ্যায় একান্ত নৈকট্যে উড়ে উড়ে চলে যায় তার শয্যাকে ইট ভরা ঘরে, অপক্ষ বুদ্ধি যুবক ছোকরা হয়ে, প্রাণহীন পুতুলের কাছে নীল রং হয়ে। জড়বাদ আবহাওয়ায় ফসলের মৃত্যুর গান শুনতে। বীজ আবার, বীজ বুনতেই তার আবার ফিরে আসা। এইখানে এই উর্বরা জমিতে ফসল যেন শুক্লপক্ষের যে কোনো তিথিতে তার আকাশ ভালোবাসায় জেগে ওঠে। মাঠ জুড়ে নবান্নের আয়োজন। এই ভিজে মাটিতে কখন ঘুঘরোরা ঘর বাড়ি বেঁধেছিল, অভিমানী চাঁদ যখন এখানে সূর্যের অবাধ বিচরণে মুখ লগিয়েছিল ঘৃণায়, তখনও সে একবার এসেছিল এইরকম বৃষ্টি ভেজা শ্রাবণে। তবু এই চারা গজানো সন্ধ্যার স্বপ্ন বেঁচেছিল, তার বীজ ডেকেছিল তাকে মরুভূমি খরায় জীবন নিয়ে। পরের কবিতা আগন্তুক। সে আসে প্রতিদিন আমাদের আঙিনায় বিকেলে, রক্তিম গোধূলি সাথে নিয়ে ঘরে ফেরা এক জাগ পাখি। মধুর কলতান ঝিলিক মারে তার চোখে মুখে, পক্ষের প্রত্যয়ে যে কান খেলা করে তার শিরায়, ঘুচাতে চায় দিন শেষের গরিব ট্রাক্টর চালকের দুঃখ। আনমনে ধুলাবালি মাখা শিশুটির হাত কোলে করে বপন করতে চায় উদ্দামতার বীজ, পরম মমতায় যা দিতে পারেনি তার ফুচকাওয়ালা বাবা। অবহেলায় অবহেলায় ভেজিয়ে রাখা ভাঙা দরজার পাশের ভঙ্গুর ছেলেকে শোনাতে চায় না হতাশের গান, একসঙ্গে এক সুরে। সকলের কাছে এখন সমপরিমাণ আশার বীজ, নতুন আশা। দেওয়া নেওয়া শেষে মিলিয়ে যায় সে কালো জলে, আবছায়া ঘর বাড়ি ছুঁয়ে মায়া মায়া পশ্চিম আকাশে উজ্জ্বল নক্ষত্রের সাথে। এই কবিতাটা উৎসর্গ করেছিলাম বন্ধু নূরকে, যে অনেক কিছু করতে চেয়েছিল সবাইকে সঙ্গে নিয়ে। হঠাৎ করেই কালো জল ছুঁয়ে মিলিয়ে গেল নক্ষত্রের সাথে কোনো এক বন্ধু দিবসের রাতে। বন্ধু নূর ছিল আর্কিটেকচার ডিসিপ্লিনের খুলনা বিশ্ববিদ্যালয়ের 05 ব্যাচের ছাত্র। এর পরের কবিতা এই সব সময়ে। কৃষ্ণপক্ষের চাঁদ নারকেল পাতার আড়ালে আজ কি কথা কয়, এই সব কালো কালো জলে ভরা কচুরিপানার শিকড়েরা বিমুখ, কতদিন পায়নি মাটির সন্ধান। শহুরে জীবনের বীজ খেলা করে তার প্রতিটি অণুতে, জল পোকাদের সঙ্গে ঢেউ এসে অবয়ব পরিবর্তন হয় পশ্চিমে হেলা ঘর বাড়ির। অশরীরী আবহে কেঁপে কেঁপে ওঠে শত শত অনাগত জীবন। চরম অবহেলায় জমে থাকা কান্নায় ভারী হয়ে আসে কালো মেঘ, মিলেমিশে নীল হয় মানুষ প্রকৃতি। যে জীবন আসতে গিয়ে ব্যর্থ হয়, তারা হেঁটে বেড়ায় এখানে এই বাঁশের শাঁখতে কালো জল ছুঁয়ে। হঠাৎ হঠাৎ নতুন কিছু জয় করার ভুরুভঙ্গি মোচড় লাগায় এই সময়ে।
এই শ্রাবণে যাদের শহর শিশু হওয়ার কথা ছিল তারা দেব শিশু হয়ে ছড়িয়ে পড়ে প্রতিটি বৃষ্টি ফোঁটার সাথে অবলীলায়। শ্রাবণ জাগা সন্ধ্যায় ঘোষগলি বাড়ির মঙ্গলদায়ক অনুষ্ঠানের আয়োজনে নড়ে চড়ে বসে তাদের মা। বিজলি চলে যাওয়ার সময়ে দৃষ্টিগোচর হয় সবার। অলক্ষ্যে তার ঘৃণা জড়ানো এলোমেলো বাতাস বিচলিত করতে চায় শহরকে। বিপদমুক্ত ঘরকুনো সাপের মতো উদাসীনতায় ভ্রূণ হত্যার এ সন্ধ্যা জেগে ওঠে মৃত প্রজাপতির ডানা ভাঙা বেদনায়। নাছোড়বান্দা নারী বা পুরুষ। নাছোড়বান্দা নারী বা পুরুষ হওয়ার আগে কি হতে চেয়েছিল সে? ঝিঁঝি পোকার সাথে এমন এক ভাব বিনিময়ের আসরে ডানা ঝাপটায় বাদুড়, তাকে একটু বিচলিত দেখা যায়। এই আসন্ন ভাদরের মধ্যরাতে হেলে যাওয়া বাড়িগুলোর ছায়ায় ডুবে গেছে যেন মন খারাপ করা চারিদিক। মানুষের ভাগ্যে নির্দিষ্ট ভবিষ্যৎ বলে কিছু নেই, তাই সম্পূর্ণ ছাই পরিণত হওয়ার আগে শুভ না দেখে বেরিয়ে পড়েছিল সে খোলস ছেড়ে তীব্র নীলে। খোলস ছেড়ে তীব্র নীলে ছড়িয়ে পড়তে কতবার বৃষ্টির ফোঁটায় বিলীন হতে হতে ফিরে এসেছিল এইখানে তীব্র হতাশায়। সর্বকুল ছাপিয়ে যাওয়া ঝিঁঝিদের ডাকে কেঁপে উঠেছিল সে আরেকবার তীব্র উত্তেজনায়, যখন সৎ মানুষ তৈরির ছাঁচ বানানো হয়েছিল। বোঝেনি কাঁচামালে ছিল স্বার্থপরতার বীজ, যা তৈরি করেছিল কিছু বিশ্বগ্রাসী পুতুল। সেই সময়ে ভাঁড়ামির লক্ষণ দেখা দেওয়ার আগেই সে বুঝে গিয়েছিল জ্ঞান কর্মবেদী রেখে কেবল ভক্তি দিয়েই সিদ্ধি লাভ সম্ভব নয়। তাই সে ফিরে এসেছিল আবার এখানে, এইখানে, এই মৃত কচুরির উপর নতুন ঝিঁঝি পোকার ডাক শোনার আশায়। এই কবিতাটা উৎসর্গ করেছিলাম সুব্রতকে। সেই শ্রাবণের প্রতিটি বৃষ্টির ফোঁটা যাকে প্লীন করতে চেয়েছিল মানুষের মাঝে। অতি প্রভাত। চাঁদ ডুবে যাওয়া এই অতি প্রভাতে তারাটি জেগে থাকে স্তবীর পাতার ফাঁকে, অদ্ভুত সুন্দর আশা জাগানি এক দৃষ্টি নিয়ে। পূজন মুখরিত অভাবিত প্রত্যুষের প্রত্যয়ে ধীরে কম্পমান আবর্জনা জলরাশি তবু কি কথা কয় মৃদু স্বরে ভঙ্গুর কুড়ে ঘরটির সাথে। অর্ধনমিত জানালার মুরগিগুলো তবু খেয়ে বেড়ায় খুদ কুড়ো নির্দিষ্ট গণ্ডিতে তার বাচ্চাদের সঙ্গে। মুক্ত পাখিদের তাতে কি এসে যায়? উড়তে থাকে তারা নির্ভার আকাশে, ভাবি সকালের মেঘে মিলিয়ে যাবার আশায় আনন্দে। অগ্নিপক্ষ। হাওয়া হাওয়া যোচনায় সূর্যের ঘ্রাণ খুঁজে পাওয়া রাত্রিতে তার কাঁধ ছুঁয়ে ওড়াউড়ি করে ঠান্ডা লাগা পেঁচা। চরম অতৃপ্তিতে সময় কেটে যেতে যেতে রক্তারক্তির দিনগুলোতে এই চাওয়া না চাওয়া অনেক কিছুই তাকে গ্রাস করেছিল হাভাতের মতো। তৃষ্ণা মরে না তবু। এই খাদ্য না পাওয়ার দিনগুলোতে শুধু সামনেই দেখা যায় ভাষা ভাষা লক্ষ্যের সাদা কালো ছবি। শুধু এইটুকু পেতেই তাকে আগুনের ঘরে প্রবেশ করতে হয়েছিল। কড়ায় গন্ডায় নিতে হয়েছিল সমকালের ভার এই কাঁধে। আগুন যুদ্ধের শেষ দিনগুলোতে আসন্ন সকালের স্নিগ্ধ অবয়ব আরো স্পষ্ট হয়েছিল সহযোদ্ধাদের নিশানের লাল ছোপে। ক্রমোন্নতি অথবা নিয়মিত বৃদ্ধির এই সকালে হঠাৎ এই যে কালো ছায়া পড়েছিল তার সর্বাগ্রাসী মনোভাব পেতে দেরি হয়নি অগ্নিশুদ্ধ যোদ্ধাদের। সূর্যঘ্রাণ পাগল সন্তানেরা বিধি অনুযায়ী হোমাগ্নি স্থাপন করেছিল আর সব অস্ত্র ফেলে দিয়েছিল সেখানে শান্তির আশায়। জয় ডঙ্কা বেজে উঠেছিল তাঁবুতে তাঁবুতে। সূর্যের আশীর্বাদে
কালো ছায়া কেটে যাবার পর। এখানে কবিতার শেষে ফুটনোটে লেখা আছে, নিরালা 2 নম্বর মোড়ে রণভাইয়ের সাথে আড্ডা হয়েছিল চরম। এই লেখাটা সেই আড্ডার খসড়া মাত্র। এই কাঁচি চাঁদ না থাকা সন্ধ্যায়, এই কাঁচি চাঁদ না থাকা সন্ধ্যায় একলা তারার কষ্ট আমি বুঝি। এই না থাকা দিনগুলোতে সীমানা ঘেঁষা কালো মেঘ যেন পারস্পরিক কথাবার্তার স্মৃতি রোমন্থন করাতে চায় শুধু। সজোরে মনের ভিতর শীতল বাতাস আর ঢেউ তোলা জলের দৃশ্যকল্প ভেসে ওঠে। একটু দূরে অন্ধকার গাছপালা ও তার অস্পষ্ট ছায়া কালো জলে একটু দূরে দাঁড়ানো মন খারাপ করা কিশোরীর মতন। উচ্ছল বালকের দৌড়াদৌড়ি ঘরে ফেরার সময় কেঁপে ওঠে ভাঙাচোরা বাঁশের সাঁকো। এই মন খারাপ করা সন্ধ্যায় তারার সঙ্গী হতে বাঁশের শব্দে নড়ে চড়ে বসে যেন ঝোপ জঙ্গলের চাঁদসাপ। এইরকম কপর্দক শূন্য সময়ে কার কথা বেজে ওঠে ভেতরে? সেই সব কথা মনে হওয়ার আগে সীমানা ঘেঁষা কালো মেঘ গ্রাস করে ফেলে তারাটিকে। এই সব সকালে, আজ সকালে সূর্যের বিপরীতে দাঁড়িয়ে আমি আঁশটে গন্ধ শুঁকেছি ভেতর পর্যন্ত চরম অস্বস্তিতে, তবুও সাপ সাপ ভয়ে হেঁটে গেছি এই সব ইটের রাস্তা ধরে। আজ সকালে আমি কলমি ফুল দেখছি অদ্ভুত মোহে, জল কাদা ছুঁয়ে মোহনীয় প্রতিবিম্বে। আজ সকালে আমি দুটো কুকুর দেখেছি, রাজহাঁস দেখেছি, সেই মাপের ব্যক্তিত্বে ভরা রাজহাঁস। আজ সকালে আমি গাঢ় সবুজ গাছ গাছালি দেখেছি, ইটের সিলিং এর ভেতর অযত্নে বেড়ে ওঠা বিবর্ণ ঘাস দেখেছি, হঠাৎ শেষ হয়ে যাওয়া রাস্তার পরে মায়া মায়া জল কাদাময় ধান ক্ষেত দেখেছি, কৃষক দেখেছি। এদের কারো মনের কথা বুঝতে পারেনি, তারপরও প্রতিদিন এই সব রাস্তা ধরে হেঁটে যায় আনমনে। এই সব আষ্টে গন্ধ, কলমি ফুল, কুকুর, রাজহাঁস এবং জল কাদাময় ধান ক্ষেত ভালোবেসে। অন্ধকারে আত্মগোপন। যে গাছ একবার ফল দিয়ে মরে যায় তাদেরও স্থান হয় এখানে। চারপাশ জল রাশি ঘেরা এই অরণ্যে তারা একসময় ক্ষয়ে যায় ব্যাকটেরিয়া ক্রিয়াকর্মে নীরবে। তোলার মতো সাদা মেঘ নীল আকাশে দিগন্ত রেখায় কিরকম এক প্রাকৃতিক দোতনায় ফুটে ওঠে চারদিক অদ্ভুত বিস্ময়ে। বাইরে এসে সাদা বক মন আবার উড়ে চলে যায়, আবার উড়ে চলে আসে এখানে, ভোগে কোনো এক আত্মিক দ্বিধাদ্বন্দ্বে। উৎসুক চেয়ে থাকা চাতক চাতকের তৃষ্ণা মেটা দুপুরে কিরকম দোলাচলে ভেসে যায় মরা পাতা অজানায়। কিছু সময় তো থাকে যখন জীবন মিলাতে চায় শূন্যে। পুণ্যের আশায় কজন আর থাকে এই অরণ্যে গভীর ধ্যানে তপস্যায়। তবু শিকারের উদ্দেশ্যে আত্মগোপন করা শিকারী চিত্রকল্পে শিকার আঁকে চোখে পরম লালসায়। এই ভ্যাপসা গরম অরণ্যে জীবন বেঁচে থাকে নিজেকে খুঁজে না পাওয়ার তাড়নায়। জোয়ার যায়, ভাটা আসে নিয়ম করে, মরা ডাল পাতা স্তূপ শরীরে তির্যক আলোকরশ্মি পড়ে প্রতীয়মান হয় জীবনের চিহ্ন শিকারীর চোখে। ঈশ্বর কিন্তু তখনও থাকে অন্ধকারে আত্মগোপনে। আমরা এই সময়ে, যখন তুমি তারার কাছে যাবে তাকে আমাদের কথা বলো। এই সময়ে আমরা কিরকম ভাবে বেঁচেছিলাম ধুলোবালি ছড়িয়ে বিস্তর মাঠে, অল্প চড়ুইয়ের উড়াউড়িতে কিভাবে আমাদের ছোট পৃথিবী আরো গোছালো হয়েছিল, সেসব কথা বলো।
এইসব তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত বিষয় কখনো টানেনি আমাদের, কিন্তু এই দিগন্ত বিস্তৃত কুয়াশা ঢাকা পথে গিয়েছি কতবার অজানায়। এইসব চরম দুঃসময়ের দিনে মানুষের কাছে আসতে গিয়ে আমরা আশা হারিয়েছিলাম। তুমি বলেছিলে, জ্ঞান দরিদ্রের এদেশে তুমি আর আমি প্রকৃত জ্ঞানী। আমরা শক্তি পেয়েছিলাম, এগিয়ে গিয়েছিলাম জ্বালানি কাঠ নিয়ে, খাদ্য নিয়ে, আশা নিয়ে। সেই অজানায় আমরা শুধু শুয়োরের খামার দেখেছিলাম। তুমি শুধু বলেছিলে, জ্ঞান দরিদ্রের এদেশে তুমি আর আমি প্রকৃত জ্ঞানী। ময়ূর নদীর কান্না। দুটো কুকুর বসেছিল পথে, আকাশে উড়ছিল কাক। এদের সাথে আবর্জনা ভর্তি নদীটার আপাত কোনো সম্পর্ক ছিল না। চায়ের দোকানে ব্যস্ততা ছিল, ধোঁয়ার আড্ডায় ছিল ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ। পাশের নদীটি মরে যাচ্ছিল। ড্রাগন ফ্লাইয়ের ওড়াউড়ি অধিক হওয়ায় নবাগত শ্যাওলাকে পুলকিত করেছিল শুধু। আবর্জনার কীট মানুষের মনে বাসা বাঁধতে শুরু করেছিল। ময়ূর নদীর কান্না, এটা দ্বিতীয় পর্ব। একটু বলে রাখি এক্ষেত্রে যে ময়ূর নদীটা খুলনার শহরের পাশ দিয়ে বয়ে গেছে। খুলনা বিশ্ববিদ্যালয় এবং গল্লামাটির মাঝখান দিয়ে চলে গেছে নদীটা। কিন্তু নদীটা মানে ময়লা পড়ে এমনভাবে ভরাট হয়ে গিয়েছে যে ওই নদীর আর নব্যতা ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই এটা সম্ভব। পরবর্তীতে ওই নদীর পাশ দিয়ে পার্ক হয়েছে। আমি অনেকদিন যাইনি, 10 বছর হয়ে গেল যাইনি। আশা করি নদীটা এখন ভালো আছে। ময়ূর নদীর কান্না 2। জল আজ নড়ছে না, প্রজাপতি উঠছে না, দূরের গাছপালাও থেমে আছে, বাতাস আজ বইছে না। পার্ক ও নদী খননের সরকারি কাজ থেমে আছে, পাশের বস্তি শূন্য, কোনো বাচ্চা আর কাঁদছে না। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, বুয়া নিয়ে যাচ্ছে ময়লার ঝুড়ি, কেউ কিছু বলছে না। আমার জানালায় এখন অন্ধকার, সিগারেটও শেষ, পাখাটা ঘুরছে না। এটা একটা সময় কাব্য, মানে আমি যে দেখেছিলাম সেগুলো বলার চেষ্টা করেছি। এই দুপুরে খাই মারা দুপুর বেলায় অজান্তেই হাতড়ায় ফেলে আসা ধুলো ঘর, যাতে এখন পোকামাকড়ের ঘর বাসতি। মন খারাপ করা এই দুপুর ছুঁয়ে তাদের ব্যতিব্যস্ততা, লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে আমাদের এই শহরে কুড়ে কুড়ে খায় প্রগতিশীলতার বীজ। এরই মাঝে সেখানে ফিরতে গিয়ে ভাঙি কুড়ি খাবি খাই। আমাদের উঠান জুড়ে ফুটে ওঠে লাল ফুল নীরবে। ভেতরে জেগে ওঠে আমরা জাগি, শহুরে প্রাচীরের গায়ে অযত্নে বেড়ে ওঠা ঢেকি শাকের সবুজ দেখে, নতুন জীবন দেখে।